সুপ্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ইমরুল হাসান। দর্শক, গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। এ নিয়ে গতকালকের মতো আজকেও বাংলাদেশে বিক্ষোভ হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে বিশ্বজুড়েই তোলপাড় চলছে। বাংলাদেশও এই নীতির আওতায় পড়েছে। বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়েছে। যদিও এ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছেন। এইসব বিষয়ের পাশাপাশি ঈদ পরবর্তী রাজনৈতিক হালচাল নিয়ে আমাদের আজকের আয়োজন। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের আজ 8 মাস পূর্তি হচ্ছে, এ নিয়েও আমাদের আলোচনায় হবে। আলোচনার জন্য দুজন অতিথিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নেব। রয়েছেন বিএনপির তথ্য সম্পাদক এবং ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, এবং তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদের দুজনকে স্বাগত। হেলাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। ইসরায়েলে বা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা যেন থামছেই না। গত 18 মার্চ থেকে যে হামলার তীব্রতা বেড়েছে, এখন পর্যন্ত এই গত 19 দিনে 1400 লোক মারা গিয়েছে গাজায়। যদিও এ নিয়ে বিশ্বব্যাপী আসলে নিন্দা এবং প্রতিবাদের ঝড় বইছে। গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আশা প্রকাশ করছেন যে অচিরেই এই যুদ্ধ থেমে যাবে। তবুও নেতানিয়াহু তার নিজের মতোই করে চলছেন এবং গতকালকেও গাজায় হামলা অব্যাহত রেখেছেন। ফিলিস্তিনের মানুষের মুক্তির পথ কি এখান থেকে আসলে? ধন্যবাদ। আসলে ফিলিস্তিন যে সংকট আরব ইসরায়েল যুদ্ধের থেকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1948 সালে যে ইসরায়েল রাষ্ট্র বা জায়নিজম ইহুদিবাদ উত্থানের ফলে এই সংকট তৈরি হয়। এবং এটা সবাই জানে যে ইসরায়েলের পশ্চিম তীর ওয়েস্ট ব্যাংক আর আপনার গাজা উপত্যকা, এই দুইটা ইসরায়েল দখল করে তাদের সিটিজেনকে বসবাস করার সুযোগ করে দেয় এবং সেখানে একটা আপনার কিলিং মিশন তৈরি করে। আমি ফ্রম দি ভেরি বয়হুড, ছোটোবেলা থেকেই শুনে আসছি যে এই গাজা, বিশেষ করে ফিলিস্তিনের এই সংকটের কথা। এবং আমি তো দেখলাম কন্টিনিউয়াসলি আপনার ফিলিস্তিনি জনগণের উপরে ইসরায়েলের বর্বরোচিত হামলা, এইটা নিয়ে অন্তত 3টা যুদ্ধ বেঁধেছে পর্যন্ত। আমি 67 সালে একবার, 72 সালে একবার, আরও একবার যুদ্ধ। আর সবসময় তো আপনার পাল্টা আক্রমণ চলছেই। কিন্তু অবাক করা বিষয় হলো যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বা যারা বিশ্বের মোরল দেশগুলো আছে, তারা কিন্তু এইসব বিষয়ে মুখ বন্ধ রাখে। এই যে গণহত্যা হচ্ছে, এই যে বর্বরোচিত হামলা হচ্ছে, এ ব্যাপারে সারা বিশ্বব্যাপী আপনার মানুষ প্রতিবাদ করছে। শুধু আপনি অনেক সময় বলা হয় যে ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ। ফিলিস্তিনে কিন্তু খ্রিস্টানরাও বসবাস করে, যারা ফিলিস্তিনি জনগণ, তারাও ফিলিস্তিনি, কিন্তু ধর্মে তারা খ্রিস্টান। ফিলিস্তিন ধর্মে মুসলিম, এরকম জনসংখ্যা। কিন্তু টোটাল ফিলিস্তিনের উপরে এই যে ইসরায়েলির হামলার কোনো নিন্দা প্রকাশ পর্যন্ত আমি কোনো আন্তর্জাতিক সংগঠন তো করলই না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্য রাষ্ট্রগুলো তেমন কোনো প্রতিবাদ করে না বা এটা সেটেলমেন্টের জন্য কিছু করে না। আমাদের বাংলাদেশ থেকে আমরা প্রতি বছরই আমি দেখলাম বাংলাদেশ থেকে বিভিন্ন সংগঠন এর প্রতিবাদ করে। এবার গাজার হামলার যে তীব্রতা, এর আগেও কিন্তু গাজার এই যা আপনার 5-6 মাস আগে খুব সম্ভব, তখনও কিন্তু গাজায় প্রচুর আক্রমণ করলো ইসরায়েল। তখনও বাংলাদেশ সবসময় ইসরায়েলের আপনার ফিলিস্তিনের প্রতি একটা সহমর্মিতা প্রকাশ করে। এবং দেখেন যে আমাদের দেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনিও কিন্তু এখনও এই হামলার ব্যাপারে কোনো মুখ খোলেনি। অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি যেমন আপনার এই যে নো ওয়ার্ক নো স্কুল, সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে, নিন্দা প্রতিবাদ জানানো হয়েছে। আমরা কিন্তু প্রোগ্রাম করছি সারা বাংলাদেশে। এবং আরেকটি কথা দেখেন, এই গাজার উপরে যে আক্রমণ হলো তার প্রতিবাদে গতকাল বাংলাদেশে কিন্তু অনেক
ঘটনা ঘটেছে, যেমন কেএফসির উপর আক্রমণ হয়েছে, তারপরে আপনার বাটার উপর আক্রমণ হয়েছে, বলা হচ্ছে এগুলো ইসরায়েলি পণ্য, না বুঝে না শুনে বলা হচ্ছে এগুলো ইসরায়েলি পণ্য, তার কোনো প্রকৃত প্রমাণ না নিয়ে তারপর হামলা করা হলো। এখন আমার বক্তব্য, সরকার কেন এইটা আগের থেকে বুঝলো না? সরকার তো এটা বোঝা উচিত ছিল যে বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা সেই অনেক দিন থেকে, অর্থাৎ ফিলিস্তিনে আজকে যে আক্রমণ হলো, এখানে একটা প্রতিবাদ সমাবেশ হতেই পারে, সেই প্রতিবাদ থেকে আবার এই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটতেই পারে। এগুলো তো তার ফোরকাস্টিং করা উচিত ছিল। কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে আজকে আন্তর্জাতিকভাবে কিন্তু আমাদের সুনাম অনেকটা নষ্ট হয়েছে, যে আমরা যে চেইন শপগুলো বাংলাদেশে আছে এইগুলোকে আমরা রক্ষা করতে পারলাম না। এই একটা বদনাম কিন্তু বাংলাদেশের হলো। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন এটা আগের থেকে, বা সরকার কেন এটা আগের থেকে করলো না? এবং আরেকটা কথা, যে এই যে হামলাগুলো হলো, এই হামলাগুলো আসলে কি উচ্ছৃঙ্খল জনতা বা যে মব কালচারের যে শুরু হয়েছে 8ই আগস্টের পর থেকে, সরকার শপথ নিচ্ছে 8ই আগস্ট, তারপর থেকে কিন্তু মব কালচারের শুরু হয়েছে। এই মবটা কারা করলো? আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় গ্রেফতার হয়েছে, এদের সিসিটিভির ফুটেজ নিয়ে এদের গ্রেফতার করে এদের থেকে জবাবদিহিতা দিতে হয় যে আসলে তারা কি এই লুটপাটের জন্য হামলা করলো, না তাদেরকেও শিখিয়ে দিল। হ্যাঁ, এই 52 জনকে কাছে জিজ্ঞাসাবাদ করছি, তারা কি মানে স্পন্টেনিয়াসলি ভলান্টারিলি এটা করলো, না তাদেরকেও শিখিয়ে দিয়েছে পেছনে কোনো শক্তি আছে? কারণ বাংলাদেশকে আনস্টেবল করবার জন্য এবং বাংলাদেশে আমাদের গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য, গণতন্ত্রের যে পূর্বশর্ত নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য একটা পরিকল্পনা বা একটা অপচেষ্টা কিন্তু আছে। এই জন্য বলছি যে এই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জবাবদিহিতে আনা উচিত। এটা তাদের পেছনে কোনো শক্তি আছে কিনা, তারা কারা, এইটা সরকারকে খুঁজে বের করা উচিত। এবং এই গাজার আরেকটি বক্তব্য দেখেন, আগে বাংলাদেশের বিশ্ব মোড়লদের নীরব ভূমিকার কথা বলছিলেন, মুসলিম বিশ্বের ভূমিকাটা আসলে আপনি কিভাবে দেখছেন? একই অবস্থা। দেখেন, এই ইকোনমিক ওয়ার্ল্ড, এটা তো অর্থনির্ভর বিশ্ব, এই পৃথিবী এখন অর্থনির্ভর বিশ্ব। এখন সবাই আর কি আপনার এই নিজের স্বার্থের ব্যাপারে অনেক সময় মুখ বন্ধ করে রাখে। এখন আরব লীগ বা আপনার ওপেক, তারপরে আরও যে ওআইসি, এরা সবসময় কথা বলে, কিন্তু এই কথার কোনো মানে মূল্য হয় না। কারণ আপনার ইসরায়েলের উপরে, ফিলিস্তিনের উপরে ইসরায়েলের হামলাকে, ইসরায়েলের যে অর্থনৈতিক কাঠামো, যে মিলিটারি কাঠামো, এটার কাছে আমার কাছে মনে হয় যেন সবাই নথি স্বীকার করে। আর একটা জিনিস মনে হয় যে ফিলিস্তিনের উপর সমস্ত মানুষের দরদ আছে, কিন্তু ঐক্যবদ্ধভাবে যে এইটা নিরসন করায় এরকম কোনো উদ্যোগ আমি দেখি না। এবং এটা আমি দেখলাম একটা পারপেচুয়াল ঘটনা, এটা ঘটেই যাচ্ছে, সে আমি ছোটোবেলা থেকে দেখছি ঘটেই যাচ্ছে। আমি এখন যে কথাটা বলছি, দেখেন আমাদের বাংলাদেশ কিন্তু প্রথম থেকেই, সেই 72 সাল থেকে আমরা কিন্তু ইসরায়েল বিরোধী ছিলাম, এবং আমাদের পাসপোর্টে লেখা ছিল যে ইসরায়েলে আমরা যেতে পারবো না। এই পলাতক ফ্যাসিবাদ ওই কিন্তু প্রথম ইসরায়েল শব্দটা এক্সপান্স করে ওইখানে ইসরায়েলে মানে ইসরায়েলের সাথে সম্পর্ক করলো, ইসরায়েলের কাছ থেকে অনেক স্পাই ওয়ারফেয়ারও কিনেছে, আপনারা সব জানেন। এখন আমাদের সরকারেরও উচিত হবে এইসব বিষয়ে মুখ খোলা, যেহেতু আমরা সবসময় তাদের প্রতি সহমর্মিতা সহানুভূতি প্রকাশ করি। আমাদের ফিলিস্তিনি জনগণের উপর, স্বাধীনতাকামী জনগণের উপরে যে অন্যায় অত্যাচার, আপনার শিশু নারী যেভাবে, এবার তো 70,000-এর মতো শিশু নারী নাকি গাজায়। আমি মাঝে মাঝে মনে করি যে গাজায় কত মানুষ থাকে, প্রচুর, প্রত্যেক যুদ্ধে 70-80 হাজার লোক, শিশু নারী মৃত্যুবরণ করছে। ভাই, আপনার কাছে আবার ফিরছি, যেতে চাই ফরিদুল হকের কাছে। উনি কিছু গতকাল এবং আজকে যে বিক্ষোভ কর্মসূচি বাংলাদেশে হয়েছে, এবং হেলাল বাজারে উল্লেখ করলেন যে গতকালকে কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে, এবং যেই মুহূর্তে বাংলাদেশে একটি বিনিয়োগ সম্মেলন চলছে, সেই মুহূর্তে এই সব ভাঙচুরের ঘটনা আসলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে কোনো নেতিবাচক বার্তা দিচ্ছে কিনা? জি, ধন্যবাদ। দর্শকদেরকে শুভেচ্ছা, আর সহ আলোচক যিনি আছেন হেলাল ভাইকেও শুভেচ্ছা। অবশ্যই মানে একটা এইরকম মানে বার্তা যাতে যেতে পারে সেই রকম একটা ষড়যন্ত্র হওয়ার যথেষ্ট কারণ আছে। আমরা এটা আশঙ্কা করতে পারি যে এইরকম ষড়যন্ত্র হয়তো বা আছে, এটা যথেষ্ট কারণ আছে।
মানে যখন একটা বিনিয়োগ সম্মেলন চলতেছে ওই সময় দেশে দেশে প্রায় 500-র উপরে বিনিয়োগকারী অবস্থান করতেছে, বিদেশি বিনিয়োগকারী, এবং বাংলাদেশের জন্য খুবই একটা পজিটিভ মুভ এই বিনিয়োগ সম্মেলনটা। সেই সময় এই ঘটনাটা ঘটে এবং মানে লুট করার জন্য কেউ যাচ্ছে কিংবা তাদের আরও বড় কোনো উদ্দেশ্য আছে ব্যাপারটা তা না। আমার কাছে যেটা মানে প্যাটার্নটা আমি যতটুকু দেখছি ভিডিও কিংবা ছবিতে এবং ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পত্রিকার রিপোর্টের মাধ্যমে আমি যতটুকু পড়েছি, যে এটা মোটা দাগে মনে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। এখানে হেলাল ভাই যেটা বলেছেন যে এটার সাথে আমি একমত, যে সরকারের যে দায়, রাষ্ট্রের যে দায়, এই দায় তারা এড়াতে পারে না। মানে তারা আগে থেকেই ব্যবস্থা নিতে পারেনি, এই 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 ব্যাপারটা আছে। এবং পরবর্তীতে এখন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিয়ে তারা এটাকে একটা জেনারেল শুধু একটা মামলা হয়ে হবে, কোর্টে যাবে, জামিন পাবে, পাবে না, জেলে চলে যাবে, এইভাবে এটাকে দেখবে নাকি আরও কিভাবে দেখবে, সেটার ব্যাপারে খুব সিরিয়াস পদক্ষেপ নেওয়া দরকার। কারণ এইটা বাংলাদেশকে যেভাবে আওয়ামী ফ্যাসিবাদ এবং দিল্লি থেকে যে ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে, যে বাংলাদেশে একটা উগ্রবাদের উত্থান হচ্ছে, একটা ইসলামপন্থার উত্থান হচ্ছে। আপনারা জানেন গত কয়েকদিন আগেও নিউ ইয়র্ক টাইমসে যে রিপোর্টটা হয়েছে, এটা এই যে ফ্রেমিংটা করা হচ্ছে, যে ধরেন একটা কি দুইটা ঘটনাকে তারা স্যাম্পল কেস হিসেবে নিচ্ছে, ঘটনাই আসলে একটা দুইটা, তারা হয়তো বা বলছে যে এটা স্যাম্পল কেস, ঘটনাই কিন্তু ওই একটা দুইটা, ওইটা দিয়ে পুরো বাংলাদেশের যে ধরেন গণতান্ত্রিক যে লড়াই, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, গণতন্ত্রের জন্য আমাদের এখানে যে শহীদরা জীবন দিল, যে রক্ত দিল, সেইটাকে ফ্রেমিং করা হচ্ছে এখানে নাকি একটা ইসলামপন্থা কিংবা একটা উগ্রবাদের উত্থান ঘটতেছে। এটাকে ফুয়েলিং করতেছে কারা? কারা এটাকে ভেতর থেকে পেছন থেকে ফুয়েলিং করতেছে? এটার ভেতরে আওয়ামী ফ্যাসিবাদ এবং দিল্লির ফুয়েলিংটা কতটুকু, এবং এইখানে আসলে এটা কারা করতেছে, বিদেশ থেকে কেউ করতেছে কিনা, সব মিলে এটা একটা প্রপার তদন্ত করা দরকার। এটা সরকারের কাছে আমি খুব জোরালোভাবে আহ্বান জানাবো। আর হেলাল ভাই হয়তো বা খেয়াল করেন, আমি একটা জিনিস বলি যে এই ইস্যুতে, গাজা ইস্যুতে সরকার খুব কড়া প্রতিবাদ জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় খুব কড়া প্রতিবাদ জানিয়েছে। এবং আমি বলবো যে মানে দিল্লি ইস্যুতে আমরা প্রায় বাংলাদেশের সরকার সহ বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষ যেরকম এক, গাজা ইস্যুটাও আমি এখন পর্যন্ত দেখেছি যে সবাই আমরা এক জায়গাতেই আছি। মানে যতই আমাদের কার সাথে কার কি সম্পর্ক আছে না আছে, আমেরিকার সাথে কি সম্পর্ক আছে, এগুলো আমাদের জন্য বিবেচ্য না। বিবেচ্য হচ্ছে যে গাজাতে একটা জেনোসাইড চালাচ্ছে, এই জেনোসাইডের বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকতে হবে। এবং প্যালেস্টাইন প্রশ্নে আমি এই কথাটা আগেও অনেক জায়গায় বলেছি, যে প্যালেস্টাইন বাংলাদেশের যখন স্বাধীনতা সংগ্রাম চলে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্যালেস্টাইন আমাদের পক্ষে দাঁড়িয়েছিল। তো ও আসলে যুদ্ধ করতেছে, ও তার নিজের স্বাধীনতা কিংবা ভূমি রক্ষা করার জন্য যুদ্ধ করতেছে। আমরা আমাদের ভূমি রক্ষা করার জন্য যুদ্ধ করে আমরা ভূমি আদায় করেছি। তাহলে আমাদের জন্মের সময় যে আমার পাশে দাঁড়িয়েছিল সে আমার জন্মের ভাই। তো প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশের মানুষ সবসময় ছিল, আছে, থাকবে, এটা নিয়ে কোনো ইয়ে নেই। কিন্তু এই ইস্যুটাকে যারা নস্যাৎ করার চেষ্টা করলো এবং এই বিনিয়োগ সম্মেলনটাকে যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলো, তাদের ব্যাপারে কড়া মানে পদক্ষেপ সরকার নেবে, আমি সে আশা করি। জি হেলাল ভাই, যুক্তরাষ্ট্রের যে শুল্ক নীতি, যে নীতির আওতায় বাংলাদেশে পড়েছে, বাংলাদেশের পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পে এর কোনো প্রভাব পড়বে কিনা আপনার কি মনে করছেন? অবশ্যই প্রভাব তো পড়বে, কিন্তু আমার বক্তব্য যে সমস্ত দেশ, এই 52টা দেশের উপরে খুব সম্ভব এই আপনার শুল্কটা আরোপ করা হয়েছে, বা আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের একটা ডেফার্ডও চেয়েছে। 3 মাসের একটা ডেফার্ড চেয়ে গতকালকে আমি দেখলাম একটা চিঠি দিয়েছে ডক্টর ইউনূস ট্রাম্পের কাছে যে 3 মাস এটাই করা যায় কিনা। কিন্তু বক্তব্যটা হলো যে এই যে শুল্ক আরোপ করা হবে, এটা কিন্তু অনেক আগের থেকেই জানে সবাই। যারা জানে, অন্যান্য দেশ, বিভিন্ন দেশ, সেই দেশগুলো কিন্তু সেইভাবে পদক্ষেপও নিয়েছে যে এই যদি পাল্টা শুল্ক আরোপ করা হয় তাহলে তারা কি পদক্ষেপ নেবে। কিন্তু বাংলাদেশ এ ব্যাপারে উদাসীন ছিল। এখন যখন আরোপ করা হলো তখন তিনি একটা চিঠি লিখলেন যে 3 মাসের একটা ডেফার্ড দেওয়ার জন্য। এখন আপনার আরেকটা বক্তব্য এখানে স্পষ্ট করতে যায়, দেখেন যে বিনিয়োগ সম্মেলনটা গতকালকে হলো, চলছে, এখনো চলছে, গতকালকে শুরু হয়েছে, এখনো চলছে। আপনি বলেন যে যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে তখন বিনিয়োগ হয়, এটা সারা বাংলাদেশে এটাই নিয়ম। এবং আমরা জানি যে বাংলাদেশে এখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চাচ্ছে না, তাই না? কারণ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট নেই, সবাই একটা সংশয়ের মধ্যে আছে, এই জন্য সবাই বিনিয়োগ করতে চাচ্ছে না। তাহলে এখন যে বিনিয়োগ সম্মেলনটা হচ্ছে, তাহলে কি বাংলাদেশ বিনিয়োগের জন্য অ্যাট্রাকটিভ জায়গা? এটা ঠিক, কিন্তু এটা কি উপযুক্ত সময় হিসাবে যারা বিনিয়োগ করতে আসছে, সম্মেলনে আসছে, তারা কি মনে করে নাকি এই বিনিয়োগ সম্মেলনটার মাধ্যমে সরকার দেখাতে চাচ্ছে যে এই সরকার
যেহেতু বাংলাদেশে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, বাংলাদেশের রাজনৈতিক একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তাই না? নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে, গণতন্ত্র নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। তার মধ্যে বলছে যে আমরা বিনিয়োগ সম্মান করছি, এটা খুব অ্যাট্রাকটিভ, এটা বাংলাদেশের জন্য অমুক তমুক। আমার কাছে তারপরে আমার আরেকটা জিনিস দেখলাম যে এবার ঈদের দিনে আমাদের প্রধান উপদেষ্টা ঈদের মাঠে গেলেন, সেখানে অনেকে পাঁচ আঙ্গুল দেখালেন যে আপনি আরো 5 বছর আমরা ওই থাকেন। প্রসঙ্গে আলোচনা না, করে আমি আসছি। এইটার সাথে রিলেট করছি এই জন্য যে আমি যা মনে করি যে এখন বাংলাদেশে কোনো বিনিয়োগকারী এখন বিনিয়োগ করতে চাইবে না, যেহেতু এখন একটা স্থিতিশীল গভর্নমেন্ট আসেনি। তারপরে সরকার এটা তারা কি বুঝাইতে চাচ্ছে যে তার একটা ক্যারিসমা আসে, সুতরাং তাকে ওই যে ঈদের মাঠে যারা দেখালো তাকে আরো দীর্ঘদিন সে ক্ষমতায় থাকুক, আরো 5 বছর ক্ষমতায় থাকুক। অর্থাৎ আমাদের যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল যে মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্রের উত্তরণ, সেটার পূর্ব শর্ত হিসাবে রাষ্ট্রের মেরামত বা সংস্কার, এগুলো সব কিন্তু রিজলভ ইস্যু এখন। তারপরেও আমি দেখলাম যে সরকারের একটা টেন্ডেন্সি যে তার ক্যারিসমা বহির্বিশ্বে দেখানো। যেমন আপনি দেখেন যে বিমস্টেক সম্মেলনে যায় তিনি বললেন যে শেখ হাসিনাকে এক্সট্রাডিট করার জন্য তিনি নাকি ভারতকে বলেছেন, কিন্তু ভারত প্রত্যুত্তরে বলল যেটা তারা সে ডক্টর ইউনূস সরকার নাকি এটা বলেনি, তাই না? তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম কিন্তু এটা বলেছে। আবার ভারতের বিভিন্ন মিডিয়া বলল যে না, এই ধরনের প্রশ্ন আজকে পররাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন, উনিও একই বক্তব্য বলেছেন যে ওনারা এই প্রসঙ্গে তুলে ধরেছেন, তবে ভারতের তরফ থেকে তেমন কিছু বলা হয়নি। ভারত কি বলল সেটা তো আমাদের বলেনি। তাহলে ভারতের মিডিয়া মিথ্যা কথা বলছে না বাংলাদেশের মিডিয়া মিথ্যা কথা বলছে? আমাদের প্রধান উপদেষ্টা যখন বললেন গঙ্গার পানি চুক্তির কথা, এক্সট্রাডিটেশনের কথা, তারপরে তিস্তা নদীর কথা বললেন, আপনার সীমান্ত ক্লিংয়ের কথা বললেন, তখন ওইখান থেকে তো একটা উত্তরে আসছে বা আসছে না সেটা তো আমাদের বললো না, শুধু বললো যে আমরা বলেছি। ওইখান থেকে কি উত্তর হলো? পরদিন দেখলাম আমি এনডিটিভিতে, আমি নিজে নিউজ দেখলাম যে বলছে যে ডক্টর ইউনূস নাকি প্রয়োজনের অতিরিক্ত কথা বলছে। যদিও আমরা এটা প্রতিবাদ করি যে আমাদের প্রধান উপদেষ্টার মধ্যে ভারতের তো সবসময় এরকম আগ্রাসী মনোভাব, আমাদের বিরুদ্ধে অপপ্রচার রয়েছে। এবং একটা জিনিস দেখবেন, এই ভারতীয় অপপ্রচার, ভারতীয় আগ্রাসী মনোভাব 5ই আগস্টের পর যেটা শুরু হয়েছে, এটা কিন্তু একমাত্র বিএনপি প্রথমে এটাকে অ্যাড্রেস করে তার প্রতিবাদ করেছে। অ্যাম্বাসিগুলো আমরা ঘেরাও করেছি, সীমান্তব্যাপী লং মার্চ করেছি, তিস্তা নদী পয়েন্টে আমরা কথা বলেছি, তিস্তা আমরা চেয়ারম্যানের কথা বলছে। এবং সর্বশেষ যে ওয়াকফ আইনটা ভারতে এখন হলো, যে মুসলিম যে দানকৃত সম্পত্তির যে বোর্ড, সেই বোর্ডে নাকি অমুসলিমরাও সেখানে মেম্বার হতে পারবে। আমরা বলছি যে সেখানে যদি একটা এখন রিলিজিয়াস কনফ্লিক্ট হয়, তার ঢেউ তো বাংলাদেশে আসতে পারে, এবং এটা তো অন্যায় হচ্ছে ওইখানে। এটা আমরা বিএনপি প্রথম কিন্তু প্রতিবাদ করলো। সুতরাং অনেকে বলে যে বিএনপি ভারতের সাথে সমন্বয় করে ক্ষমতা আসতে চায়। কত বড় ভুল কথা দেখেন, কত বড় ভুল ন্যারেটিভ আমাদের বিরুদ্ধে দেয়। আমরা একমাত্র দল, আমরা ভারতের প্রত্যেকটা বিরোধিতার, আমাদের বিরুদ্ধে যে বিরোধিতা করে আমরা যথার্থ প্রতিবাদ করি, তারপরে এই ট্যাগটা আমাদের দেয়া হচ্ছে। আর ডক্টর ইউনূস সরকার তিনি এখন আন্তর্জাতিক অঙ্গনে এত মানে নিজেকে মেলে ধরছেন যে তার নিজের যে কাজটা, বাংলাদেশের যে বার্নিং ইস্যু, যে টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি অ্যান্ড টু রাইট দ্য ভোট অ্যান্ড টু রাইট দ্য চুজ দ্য লিডার বাই ভোটিং, এইটার ব্যাপারে এখন আমি কোনো কথাই শুনতে পাচ্ছি না। যেমন এই আলোচনা আমরা পরে আসছি। হেলাল ভাই, ফরিদুল হকের কাছে যেতে চাই যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের একটি বড় বাজার যুক্তরাষ্ট্র, এবং এই শিল্পের সাথে কোটি কোটি মানুষের রুটি রুজি নির্ভর করছে। অধ্যাপক ইউনূসের যে চিঠি, উনি যে আহ্বান জানিয়েছেন ট্রাম্পের প্রতি 3 মাসের জন্য স্থগিত রাখার, সরকারের এই পদক্ষেপকে আপনারা যথাযথ মনে করেন কিনা, এই শুল্ক প্রত্যাহারের বিষয়ে? না, যথাযথ মানে ব্যাপারটা হচ্ছে যে প্রথমত ট্রাম্প প্রশাসন যেটা করলো মানে আমেরিকার ভেতর থেকেই আসলে এই ব্যাপারগুলোকে প্রতিবাদ করা হয়েছে। আপনারা জানেন যে নোবেলজি অর্থনীতিবিদ পল ক্রুগম্যান সে পরিষ্কারভাবে বলেছে যে এই ধরনের শুল্ক আরোপ করাটা এটা আমেরিকার জন্যই ক্ষতি হয়েছে, এটা সে বলছে, এবং এটা উচিত হয়নি। তো এতে করে পুরো পৃথিবীর শেয়ার বাজার ধসে পড়া, পুরো পৃথিবীর বাণিজ্যের উপরে একটা বড় রকমের ওলটপালট হয়ে গেছে। তো এখন বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের এই জায়গা থেকে যা যা করণীয়, সেই জায়গা থেকে
সরকার যেটা করেছে 3 মাসের একটা টাইম নিয়েছে। পাশাপাশি সরকারের ভেতরে অনেকের এরকম মতামতও আছে যে এই যে শুল্ক দেওয়ার যে ব্যাপারটা, এতে বাংলাদেশ খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। এটা নিয়ে আমাদের বাণিজ্য বিশ্লেষকরা কাজ করতেছে, এই ধরনের কথাও বলেছে। তবে আমি মনে করি যে সরকারকে আরও দ্রুত, মানে আমি হেলাল ভাইয়ের সাথে অনেকটা একমত যে আগে থেকেই করা, মানে আগে থেকেই পূর্ব প্রস্তুতি নেওয়া, মানে প্রোঅ্যাক্টিভ হওয়া, এই ব্যাপারটা জরুরি। আবার এখানে পক্ষান্তরে আমি একটু ওনার সাথে বিনয়ের সাথে দ্বিমত করি, মানে অন্য একটা ইস্যুতে, যে ধরেন আগে থেকেই প্রোঅ্যাক্টিভ হয়ে সব জায়গাতে সরকার যদি ফাংশন করা শুরু করে, তখন কিন্তু আবার এই কথা আসবে যে সরকার নির্বাচন পেছানোর চেষ্টা করতেছে। কিংবা উনি যেটা বললেন যে কেন এই সময় বিনিয়োগ সম্মেলন কিংবা এত ইন্টারন্যাশনাল এক্সপোজারের কি দরকার। এখন দেখেন ব্যাপারটা হচ্ছে যে প্রফেসর ইউনূস অলরেডি একজন ইন্টারন্যাশনাল পারসন, উনি অলরেডি ইন্টারন্যাশনালি খুব এক্সপোজড মানুষ। আমি মনে করি যে অন্য সব কিছু বাদ দেন, বাংলাদেশের এই এক্সপোজারটা দরকার ছিল অন্তত একটা জায়গাতে, সেটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রকে, বাংলাদেশের ভূখণ্ডকে, বাংলাদেশের জনগণকে যেভাবে দিল্লি থেকে এটাকে একদম অক্টোপাসের মতো ঘিরে ধরা হয়েছিল, ওইখান থেকে বের করার জন্য আমাদের আসলে একটা পাল্টা দরকার ছিল। মানে উনি না আসলে আমরা এটা ওইভাবে পারতাম কিনা আমি এটা এখনো কনফার্ম না। বাংলাদেশকে ইন্টারন্যাশনালি সকল চাপ মোকাবেলা করে দিল্লিকে করা, মানে ইগনোর করার যে ক্ষমতা, সেইটা উনি ছাড়া আমরা পারতাম কিনা আমি জানি না। তবে এই বাণিজ্যর মানে শুল্ক আরোপের ব্যাপারটাতে সরকার যে করেছে, মানে যে পদক্ষেপ নিয়েছে এখন পর্যন্ত কারণ সরকার হয়তো অন্যান্য আরও বিষয় নিয়ে ব্যস্ত, তারা হয়তো আরও রেসপন্স করবে। আর আজকে অর্থ উপদেষ্টাও বলেছেন যে সম্ভবত তারা আমেরিকার কাছ থেকে গ্রিন সিগন্যাল পেতে যাচ্ছে অন্তত 3 মাসের ইস্যুতে। তো 3 মাস একটা বড় সময়, যেহেতু একটা সারা পৃথিবীব্যাপী শুল্ক আরোপের ব্যাপার হয়েছে, নিশ্চয়ই আমরা এর মধ্যে কোনো একটা পলিসি অ্যাডপ্ট করতে পারবো যাতে এর মাধ্যমে আমাদের গার্মেন্টস সহ অন্যান্য শিল্পে যে ক্ষতিটা হবে, এই ক্ষতিটাকে কীভাবে আমরা রিকভার করতে পারি। আর বিনিয়োগ সম্মেলন তো একটা বিরাট বড় ব্যাপার। এখানে বিদেশিরা যদি ওই রকম পরিবেশ এবং বিদেশিদেরকে যদি আমরা ওইরকম জায়গা দিতে পারি, তো এটা তো বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে একটা বড়, অর্থনীতিতে একটা বড় করবেই, একটা লিফট আপ করবেই, খুব স্বাভাবিকভাবেই করবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে এইটার সাথে তো এটা রিলেটেড। আপনি খেয়াল করেন যে ধরেন চায়নাকে বড় অর্থনীতির যে দেশগুলো, বিশেষ করে বড় প্রোডাকশন করে যে কান্ট্রিগুলো, ওদের জন্য ধরেন বাংলাদেশ একটা সেকেন্ড অপশন, থার্ড অপশন হিসেবে কিন্তু চলে আসবে। তাহলে এই দিক থেকে বাংলাদেশ যে শুল্কে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওদিক থেকে বাংলাদেশের যদি উৎপাদন বাড়ে, যদি আরও বেশি ইন্ডাস্ট্রি হয়, আরও বেশি কর্মসংস্থান হয়, তখন ওইটাকে কিন্তু আস্তে আস্তে করে মিনিমাইজ করা যাবে। আর আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে আমি খুব বাণিজ্যের এক্সপার্ট মানুষ না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে এই যে ট্রাম্প যে শুল্ক নীতি করেছেন, এটা একটা সাময়িক ব্যাপার। আমার সম্ভবত সে এটা ধরে রাখতে পারবে না, কারণ ট্রাম্পের প্রশাসন মূলত বাণিজ্য প্রশাসন। কিন্তু এবারে একটা উল্টো ঘটনা দেখা যাচ্ছে, সে বাণিজ্যকে উলটপালট করার চেষ্টা করতেছে। আগের টার্মে সে মনে হচ্ছিল যে সে কিছুটা যুদ্ধ বন্ধের পক্ষে, এবার আরও বেশি হয়েছে, সে আরও বেশি অ্যাগ্রেসিভ হয়েছে গাজার ইস্যুতে। আজকেও সে নেতানিয়াহুকে নিয়ে ঘোষণা দিয়েছে গাজাকে পুরো খালি করে ফেলবে। তো ট্রাম্প যদি ওইদিকে ঢুকতে থাকে এবং বাণিজ্য যদি এভাবে ওলটপালট হতে থাকে, আমেরিকান এস্টাবলিশমেন্ট ট্রাম্পকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে ছেড়ে দিবে, এটা হবে না। পাশাপাশি আপনি খেয়াল করে দেখেন যে খুব দ্রুত, এটা মনে হয় আমেরিকার ইতিহাসে প্রথমবার ঘটলো অন্তত গত কয়েক দশকের মধ্যে, যে একটা প্রেসিডেন্ট ক্ষমতা নেওয়ার কয়েক মাসের মধ্যেই ব্যাপক মাত্রায় তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, ব্যাপক মাত্রায়। এইটা ট্রাম্প এই জায়গাতে থাকতে পারবে বলে এটা আমার কাছে অন্তত মনে হয় না। আমরা আলোচনা করছিলাম যুক্তরাষ্ট্রের যে শুল্ক নীতি এবং তার প্রভাব এ নিয়ে। হেলাল ভাই, আপনি বলছিলেন যে অন্যান্য দেশ আসলে কিছু আগাম ব্যবস্থা নিয়েছে। আমরা দেখেছি যে অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা তারা শুল্ক আরোপ করছে। বাংলাদেশ উল্টো যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশে আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড় দিচ্ছে। মানে এই পদক্ষেপ কতটা ফাংশন করবে? শুনুন, বাংলাদেশ যদিও বিশাল একটি বাণিজ্য ঘাটতি বাংলাদেশের পক্ষে রয়েছে। বাংলাদেশ বেশি রপ্তানি করে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে কম রপ্তানি করে। তো সুতরাং এখানে আপনি যুক্তরাষ্ট্রের পণ্যের শুল্ক যদি আপনি আরোপ করেন বা ছাড় দেন, তো ওইটার কোনো সুবিধা হচ্ছে না। সুতরাং আপনাকে ওই ট্রাম্প প্রশাসনের সাথে কথা বলেই আপনাকে এই 37% শুল্ক আপনার রিবেট নিতে হবে, উইথড্র করে নিতে হবে। আপনার বাংলাদেশের উচিত ছিল এর আগের থেকে যুক্তরাষ্ট্রের সাথে কথা বলে দেওয়া যে 52টা দেশের মধ্যে যেন বাংলাদেশের নামটা না পড়ে। আপনি চীনের কথা বলছেন, চীনে তো আর আপনি গার্মেন্ট রপ্তানি করতে পারবেন না। চীন নিজে তো রপ্তানি করে।
তাই না? আপনি বিকল্প বাজার কি? যুক্তরাষ্ট্র, ইউরোপ, এই ছাড়া আপনি বিকল্প বাজার আর সমস্ত তৃতীয় বিশ্বের দেশগুলো সব বা এই যারা উন্নয়নশীল দেশ, এরা সব ওই উন্নত বিশ্বের কাছে এই গার্মেন্টস রপ্তানি করে। তো ওইখানে আপনাকে কথা বলতে হবে। আর যেটা যেটা বলছেন যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে যে এই যে এখনও যে শ্রমিক অসন্তোষগুলো রয়েছে, এগুলো তো আমাদের ঠিক করা উচিত। সরকার তো এইখানেও অ্যাড্রেস করা উচিত। যদিও ঈদের পরে দেখলাম যে এইবার ঈদে শ্রমিক অসন্তুষ্ট কম হয়েছে আগের থেকে। সব মিলিয়ে আর কি, যে আপনার ট্রাম্প প্রশাসনের কাছে বাংলাদেশ সরকারের আপনার তদবির বা পার্সিউ করে যদি এই শুল্কটা উইথড্র করা যায়, তা নাহলে তো আমাদের গার্মেন্ট শিল্পের প্রচণ্ড ক্ষতি, আমরা তো প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে, যে আমরা ঠিক মতো দাম পাবো না, অনেক দাম, একটা পণ্যের দাম অনেক হয়ে যাবে। সুতরাং এগুলো সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। এবং সরকার শুধুমাত্র নিজের যে একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে এইটা বলে আপনার তৃপ্তির ঢেকুর তোলা যাবে না, ফরিদ ভাই, কাজ করে দেখাতে হবে। ফরিদ ভাই, ডক্টর ইউনূসের একটি ব্যাপক আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলের সিনেটর এবং কংগ্রেসম্যানদের সাথে তার আলাদা ব্যক্তিগতভাবে যোগাযোগও রয়েছে। এই শুল্ক প্রত্যাহারের ক্ষেত্রে তার এই ব্যক্তিগত যোগাযোগ বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে আনবে কিনা, আপনার কাছে কি মনে হয়? না, আমাদের তো আশা করতেই পারি আমরা। আমাদের যে যোগাযোগ আছে সেই যোগাযোগে অবশ্যই আমরা ভালো করতে মানে আশা কি বলে যে ভালো ফলাফল আমরা আশা করতেই পারি। ব্যাপারটা তো মাত্র শুরু হলো, তো চিঠি দেওয়া হয়েছে, নিশ্চয়ই কূটনৈতিক যোগাযোগও শুরু হয়েছে ইতিমধ্যে। ওইখানে আমাদের যারা কূটনীতিবিদরা আছে তারা কাজ করতেছে। তো এইটা আমরা দেখি কি হয়। এবং ওই আপনি যেটা বলছিলেন যে মানে তাদেরকে বরঞ্চ দেওয়া, মানে এইটা টাইপ অফ অনেকটা বিজনেস ডিল। এটা জিনিসটা তো বিজনেস ডিল, একটা বিজনেস ডিল, যে ঠিক আছে আমি তোমার কাছ থেকে একটু বেশি পণ্য কিনলাম, তোমাকে একটু বেশি পণ্য দেওয়ার সুযোগ দিলাম, তুমি আমার পণ্যে একটু ট্যারিফ কমাও, অন্তত আপাতত 3 মাস দাও, পরে আবার ইন দ্য মিন টাইম আমরা নতুন পলিসিতে যাব। সো এটা বিজনেস ডিল, এটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার। তো দেখা যাক কি হয়। রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে একটা আলোচনা চলছে। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে চীনের সাথে একটি বৈঠকে এইটা একটা ভালো জিনিস যে ডক্টর ইউনূস আপনার আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে, ইন্টারন্যাশনাল এক্সপোজার রয়েছে। এবং এই রোহিঙ্গা ইস্যুটা তো এই শেখ হাসিনার সরকারের আমল থেকে শুরু হয়েছে এই সংকট। এর আগেও যে সংকট ছিল, অর্থাৎ ৭৮ সালে, ৯৪ সালে রোহিঙ্গা ঢল হয়েছিল, তখন কিন্তু বিএনপি সরকার সেটা সলভ করেছিল। এই প্রসঙ্গে আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, সলভ করেছিল, এটাই সত্য, এটা সবাই জানা কথা। কিন্তু শেখ হাসিনা আমলে যখন আসলো তখন এটা আর সলভ হলো না, বাংলাদেশে একটা মানব ভাগাড়ে পরিণত হলো। এখন ডক্টর ইউনূস সরকার সেদিনটা চীনের সাথে কথা বলেছে, আমি দেখলাম। চীনের সাথে কথা বলার পরে একটাই অগ্রগতি দেখলাম, যে ১,৭০,০০০ ১,৮০,০০০ মানে রোহিঙ্গাকে রোহিঙ্গা হিসাবে আর কি বার্মার জনগণ হিসাবে দাবি করা হয়েছে। এবং ৭০ জনের একটা টিমকেও নাকি রেডি করা হয়েছে যাওয়ার জন্য। এই কথা কিন্তু হাসিনার শেষের দিকেও এরকম কথা আমি শুনেছিলাম, যে ১,০০,০০০ রোহিঙ্গা প্রিপেয়ার টু রিপ্যাট্রিয়েট। ওইখানকার বাস্তবতা কি পারমিট করে তাদেরকে ওইখানকার প্রত্যাবাসনের বিষয়ে? আমাদের বাংলাদেশের যে ভূমির সাইজ, ওইখানে একটা যুদ্ধ অবস্থায় চলছে, যেহেতু আরাকান আর্মি, আমি যেটা আরাকান আর্মির সাথে আপনার আমাদের এটা তো আপনার চীন এবং ভারত হলো এখানে মেইন প্লেয়ার। এখন ভারত তো ওই সময় আপনার আমাদের পক্ষে এত বাংলাদেশ ভারত এত ফ্রেন্ডশিপ ছিল শেখ হাসিনার, ভারত তো মিনিমাম হেল্প করলো না এই রোহিঙ্গাকে প্রত্যাবাসনের ব্যাপারে। চীনের সাথেও দেখলাম ভালো সম্পর্ক নাকি সরকার ওই ফাঁসিবাদ বলতো, তাও তো করলো না। এইবার ডক্টর ইউনূস কথা বলার ফলে আমি কিছুটা জিনিস দেখলাম, যে বলা হচ্ছে যে রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েট করা হবে ১,৭০,০০০। আসে তো ১২ লাখেরও বেশি। জন্ম ব্রিডিং যেভাবে হয়েছে ১২ লাখের অফিসিয়ালি, আমাদের আরও বেশি আছে। তা আমাদের এই ছোট্ট একটা ভূমিতে আমাদের এত লোক, এটা মানব ভাগাড়ে পরিণত হচ্ছে বাংলাদেশ, এবং পরিণত হয়েছে। আপনার কক্সবাজার, উখিয়া, টেকনাফের প্রাকৃতিক পরিবেশ, আপনার এনভায়রনমেন্ট, পলিউশন, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে এই পলিউশনের ফলে। সুতরাং এই রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করা একটা বিরাট চ্যালেঞ্জ। এটা একটা বাংলাদেশের আন্তর্জাতিকভাবে এটা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশের যে সরকারই
এই সমস্যার সমাধান করতে পারে সে অবশ্যই বাহবা পাওয়ার যোগ্য। কারণ এই এত মানুষের ভিড় আমরা বহন করতে, এই রোহিঙ্গা এই জনগোষ্ঠী যদি বাংলাদেশে থেকে যায়, দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি হচ্ছে। তারা বিভিন্ন, যেহেতু তাদের কর্ম নেই। হেলাল ভাই, আপনার কাছে আবার আলোচনা ফিরছি, একটু হেলাল ভাইয়ের কাছে, ফরিদ ভাইয়ের কাছে যেতে চাই। আজকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান একটি প্রেস কনফারেন্স করেছেন এবং উনি যেটি জানিয়েছেন যে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। তারা অলমোস্ট 90% রাখাইনের কন্ট্রোল তাদের হাতে। তো এটা আসলে যদি আসলে সত্যি সত্যি তাদেরকে ফেরত পাঠানো যায়, এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা হিসেবে নিশ্চিতভাবেই হবে। আপনি কি মনে করেন? না না, নিশ্চিতভাবেই। মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে আজকের যে ব্যাপারটা ঘটলো এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। মানে এমনিতে রোহিঙ্গা ইস্যু আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যেটা বোধহয় বাংলাদেশ এবং মিয়ানমারের একটা ব্যাপারটা মোটেই তা না। এটার সাথে জিওপলিটিক্যালি, হেলাল ভাই যেটা বলছিলেন, জিওপলিটিক্যালি ইন্ডিয়া এবং চায়না যেমন কানেক্টেড, পাশাপাশি এটা আসলে একটা ইন্টারন্যাশনাল ইস্যু। এখানে ওয়েস্টেরও অনেকে কানেক্টেড। নাইলে জাতিসংঘের মহাসচিব এখানে এসে এই মানে আগামী ঈদ আপনাদের সাথে করব, রাখাইনে গিয়ে এটা বলা, এগুলোর পেছনে অনেক বড় ব্যাপার আছে। এটা একটা বড় ইন্টারন্যাশনাল ইস্যু। সেই জায়গা থেকে মানে আমাদের যেই মানে গত এক বছরে রাখাইন কিংবা পুরো বার্মাতে যে চেঞ্জেস হয়েছে, চেঞ্জেসের মধ্যে আমাদের সাথে রাখাইনই তো কানেক্টেড প্রধানত। তো রাখাইনে আরাকান আর্মি যেভাবে রাখাইনকে মানে তাদের কন্ট্রোলে নিতে পেরেছে, ওইখানকার মানে পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয়ে গেছে। যদিও বার্মাতে একটা সরকার আছে, কিন্তু রাখাইন আবার হচ্ছে যে তারা ফাংশন করতেছে না। আবার রাখাইনে একটা আরাকান আর্মি মানে রাখাইনের দখলে, তাদেরকে আপনি ওই অর্থে মানে কি বলে যে টেকনিক্যালি তাদেরকে আপনি সরকার বলতে পারতেছেন না। তো এখন রোহিঙ্গারা তো যাবে রাখাইনে, এইখানে আরাকান আর্মিকে কনফিডেন্সে আরাকান আর্মিকে না নিয়ে এই কাজটা আপনি করতে পারতেন না। দ্যাটস ওয়াই এই কাজটা আগে হয়নি। এখন গত কয়েকটা মানে চায়না সফর, বিমস্টেক, এর আগে আপনার জাতিসংঘের মহাসচিব আসা, সব মিলে, এবং কিংবা তারও আগে আপনি যদি ধরেন যে আসিয়ানে বাংলাদেশের যুক্ত হওয়ার যে প্রস্তাব, সেটার ব্যাপারে আমাদের সরকারের যে একেবারে লাগাতার অবস্থান এবং লাগাতার প্রচেষ্টা, এই সব কিছু মিলে কিন্তু এই পরিস্থিতিটাকে বাংলাদেশের পক্ষে আনছে, সব কিছু মিলে। কিন্তু এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা আমাদের সবার নজরে রাখা দরকার, ইভেন সরকারকে বিশেষ করে নজরে রাখা দরকার। সেটা হচ্ছে যাদেরকে আমরা পাঠাবো বলতেছি, যাদেরকে আমরা ফেরত পাঠাবো বলতেছি, হ্যাঁ এটা ঠিক আছে, এটা আমি মানতেছি যে তারা এখানে আসার পরে আমরা ব্যাপক মাত্রায় সংকটে পড়েছি। আমাদের পরিবেশ ইভেন মানে টেকনাফের ওই এলাকাতে নিরাপত্তা, মাদক, সব কিছু মিলে একটা খুব বাজে অবস্থা ওইখানে একটা খুব বাজে অবস্থা। কিন্তু রাখাইনে তাদেরকে যে আপনি পাঠাবেন, তো তাদের যে পূর্ণ মানবিক নিরাপত্তা, তাদের পূর্ণ নাগরিক নিরাপত্তা এবং তাদের যে মানবিক যে ইয়েগুলো মানে অধিকারগুলো আছে, সেগুলো নিশ্চিত করতে হবে। সেটা দুই পক্ষকেই নিশ্চিত করতে হবে। আরাকান আর্মিকে যেমন করতে হবে, বার্মার সরকারও করতে হবে। ভাই, তোমার দেশে তোমার কি গ্যাঞ্জাম আছে? তুমি আরাকান আর্মি রাখাইন নিবা, নাকি বার্মার সরকার নিবে, নাকি বার্মাতে কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট এসে নিবে? এইটা আমাদের দেখার বিষয় না। এই লোক তোমার লোক, এটা তুমি নিবা এবং তোমাকে এটার মানে তাদেরকে পূর্ণ মৌলিক অধিকার এবং নিরাপত্তা দিতে হবে। তাদের যাতে কোনো রকমের অমানবিক পরিস্থিতিতে যে ওখানে পড়তে না হয়, সেই ব্যাপারে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। যে মানে কি বলে যে বিশ্বের বিভিন্ন পর্যায়ের যারা এটার পক্ষে আছে, তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশ এখানে নেতৃত্ব দিতে পারে, যে এই রোহিঙ্গাদের নিরাপত্তা, রাখাইনে তাদের নিরাপত্তা, এইটার দেখভাল বাংলাদেশ করতে পারে। কারণ বাংলাদেশ হচ্ছে এখানে ফার্স্ট পার্টি। বাংলাদেশ এটা দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিংবা বাংলাদেশেই তাদেরকে নিরাপত্তা দিয়েছে, তাদেরকে আশ্রয় দিয়েছে। তাহলে এই মানুষগুলো ওইখানে যে নিরাপদে থাকতে পারতেছে এবং তাদের নিরাপত্তা হচ্ছে ঠিক থাকতেছে এবং তাদের মানবিক মর্যাদাগুলো ঠিক থাকতেছে, সেটা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশের। সেটা বাংলাদেশ সরকার এই উদ্যোগ যদি নেয়, আমি আশা করি, মানে আমি মনে করি, বিশ্বাস করি যে অন্য যে বৈশ্বিক পরাশক্তিগুলো আছে তারা এটার পক্ষে থাকবে। চীন, আমেরিকা সহ সবাই এটার পক্ষে থাকবে, যেহেতু তাদের ইয়েতেই ব্যাপারটা ঘটতেছে, তাদের একরকম গ্রিন সিগন্যালেই ঘটনাটা ঘটতেছে। অতএব এই জায়গাটাও তাদেরকে নিশ্চিত করতে হবে, এটা আমি বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ করি। হেলাল ভাই, অন্তর্বর্তী সরকারের 8 মাস পূর্ণ হলো আজ, তো এই বিষয়ে আপনার মূল্যায়ন জানবো। আমার বক্তব্য যে 8 মাসে সরকার 8ই আগস্ট তো আপনার প্রতিষ্ঠা হওয়ার পরে যে কথাগুলো বেশি বলা হচ্ছিল, যে সংস্কার করবে, রাষ্ট্র মেরামত করবে, বাংলাদেশের আমূল পরিবর্তন করবে, কিন্তু এই 8 মাসে তার কোনো ছিটে ফোটা চিহ্ন দেখা নেই। তবে একটা জিনিস দেখা গেছে যে তারা একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করার ব্যবস্থা
করে দিয়েছে, অর্থাৎ সংস্কার, নতুন, তারপরে কি যেন রাষ্ট্র মেরামত, এইসব যত কথাই বলেছে কিছুই করতে পারেনি, কোনো সংস্কারই করতে পারেনি, কিছুই করতে পারেনি 8 মাসে, শুধু কিছু ফর্মুলাই দিয়েছে। তবে নতুন একটা দলকে আত্মপ্রকাশ করার সুযোগ করে দিয়েছে, এটা কিন্তু ধন্যবাদযোগ্য এবং অভিনন্দনযোগ্য। কারণ বাংলাদেশে মাল্টিপার্টি ডেমোক্রেসি আমরাই প্রণয়ন করেছিলাম, যে বহুদলীয় গণতন্ত্র, যেহেতু বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থার নিগড়ে বা শৃঙ্খলে বন্দী ছিল, অতএব নতুন পথ, নতুন মত, শত ফুল ফুটতে দাও, শত মত প্রকাশ করতে দাও, এটা আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্লোগান ছিল। সেই হিসাবে আমরা এই নতুন দলকে অভিনন্দন জানাই। কিন্তু সরকার আরেকটা জিনিস কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, যে এই সরকারের ক্যারেক্টার যেহেতু নিউট্রাল, নিরপেক্ষ, সুতরাং এই নতুন দল যেহেতু একটা অংশ, নতুন দলের সিনিয়র নেতৃবৃন্দ বা শীর্ষ নেতৃবৃন্দের সাথে সরকারের সখ্যতা রয়েছে, সরকার তারা আগেও ছিল, পদত্যাগ করে নিচে আপনার নতুন একটি দল করেছে, অর্থাৎ সরকারের সাথে তার নেক্সাস রয়ে গেছে, তাই না? সুতরাং এই নতুন দলটি যখন রাজনীতিতে তো নির্বাচনে অংশগ্রহণ করবে, কারণ দলটা গঠন করা হয়েছে তো আপনার দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য, রাজনৈতিক দলগুলো তৈরি হয় রাষ্ট্র পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করতে গেলে ক্ষমতার দরকার, ক্ষমতার জন্য নির্বাচন, তাই না? নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় যাওয়ার জন্যই। এখন এই দল যখন নির্বাচনে অংশগ্রহণ করবে, তখন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতার প্রশ্নে পড়বে। এইটা একটা, এই 8 মাসে এই সরকারকে এইভাবে একটা মূল্যায়ন করে, যে নিজেকে নিজে মানে বিতর্কিত করে তুললো। এবং দেখেন যে আপনার এই বাংলাদেশে এবার ঈদটা কত উৎসব মুখর পরিবেশে আমরা পালন করেছি না? কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, কোনো কিছুর লেশমাত্র নেই, কারণ মাফিয়া পালিয়ে গেছে। সুতরাং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, ইভেন এই নতুন এনসিপি, তারাও সবাই মিলে ঐক্যবদ্ধভাবে উৎসব মুখর পরিবেশে একটা ঈদ উৎসব পালন করলো। এখানে আপনার যে বক্তব্যগুলো এই গত 8 মাসে বাংলাদেশে চাউর হয়েছে, যে রাজনৈতিক দলগুলো চাঁদাবাজি, সন্ত্রাসীতে লিপ্ত, অথচ এই ঈদ প্রমাণ করলো যে রাজনৈতিক দলগুলো সহমর্মিতা এবং সহাবস্থানের ভিত্তিতে যে সুন্দর একটা আনন্দ উৎসবের সাথে ঈদ পালন করলো। যে আগে যেমন আপনার কেউ ঈদ পালন করতে পারতো, সবার নামে মামলা ছিল, হামলা হতো, এলাকায় গেলে সবাই নির্যাতিত, নিপীড়িত ছিল, আপনার একটা সাপ্রেশনের মধ্যে ঈদ পালন করতে হতো। এবার সেটা হলো না, এবং কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কোনো নিউজ আমরা পেলাম না। তার মানে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই কাজটা করলো। এখানে কিন্তু সরকার বা সরকারের প্রশাসনের কোনো ভূমিকা ছিল না। অর্থাৎ যেই প্রচারটা, যে প্রোপাগান্ডাটা আমাদের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ছিল, সেটা তাহলে এটা মিথ্যা প্রমাণিত হলো, তাই না? ফরিদ ভাই, আবার দেখেন 8ই আগস্ট, আবার ফিরছি ফরিদ ভাইয়ের কাছে জানতে চাই যে যে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকার গঠিত হয়েছে, সেই আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন হলো এই 8 মাসে? না মানে ওই ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারকে বিদায় করেছিল। না, বুঝতে পেরেছি, এটা তো আসলে সময় দিয়ে নির্ধারণ করা কঠিন, কারণ আকাঙ্ক্ষাটা আসলে অন প্রসেস আছে কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি তার আগে একটু বলি যে মানে সাফল্য ব্যর্থতার জায়গাটাতে যদি আমরা বিচার করি, সেক্ষেত্রে আমি একটু আগেও বলছিলাম যে আমি মনে করি যে সরকারের প্রধান সাফল্যের জায়গা হচ্ছে দিল্লির করাল থেকে বের করা বাংলাদেশকে, একটা স্বাধীন পথে নিজেদের মর্যাদা নিয়ে শির দ্বারা সোজা করে চলার যে মানে প্র্যাকটিস, সেই শুরুটা অন্তত এই সরকার করতে পেরেছে। এইটা হচ্ছে একটা বড় ব্যাপার। আপনি দেখেন যে ওরা আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, আমদানি বন্ধ করে দিয়ে, রপ্তানি বন্ধ করে দিয়েছে, বহু কিছু করছে, কিন্তু বাংলাদেশ কিন্তু হোঁচট খায়নি, বাংলাদেশ তার মতো করে চলতেছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং বাংলাদেশের উপরে রাজনৈতিক, অর্থনৈতিক সহ যত নিয়ন্ত্রণ কিংবা যত ইন্টারভেনশন ইন্ডিয়ার ছিল, সকল জায়গাতে কিন্তু আমরা এটা কিন্তু রাতারাতি ঘটলো। তো 5 তারিখের পরে রাতারাতি সব জায়গাতে তার আরও প্রবলভাবে করলো, এবং আমাদের সরকার এটাকে খুব ভালোভাবে ট্যাকেল করেছে। এবং ইন্ডিয়ান মিডিয়াগুলো, আমরা সবাই জানি, ইন্ডিয়ান মিডিয়াগুলো যেভাবে প্রপাগান্ডা নিয়ে ঝাঁপিয়ে পড়লো, সেটাকে যেভাবে ট্যাকেল করা, সব মিলে ইন্ডিয়া ইস্যুতে আমি মনে করি যে সে 1 নাম্বার পেয়েছে, মানে সবচেয়ে বেশি মার্ক পেয়েছে। কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা আপনাদের ছিল, সেটা কতটুকু আগালো? আমি একটা মিনিট একটু বলি, মানে সরকারের প্রশ্নেই আসলে আমি বলছি যে ধরেন আসিয়ান কিংবা ইকোনমিকে যেভাবে রিফর্ম করে আগানোর দিকে, আপনারা জানেন যে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর 11টা পরিবারের জন্য 11টা আলাদা বিশেষ টিম করেছে অর্থ ফেরত আনার জন্য। এটা বাংলাদেশের জন্য একটা বিরাট বড় ঘটনা। আমাদের এখানে গার্মেন্টসে শ্রমিকরা কাজ করে, মেয়েরা কাজ করে, আর বিদেশে ধরেন প্রায় কৃতদাসের জীবন নেয়, কাঠের নৌকা পাড়ি দিয়ে মালয়েশিয়াতে গিয়ে আমাদের ছেলেরা টাকা পাঠায়। সেই যে ইকোনমি, সেই টাকা এইখান থেকে লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। শুধু ইয়ের হিসাবেই 28 লক্ষ কোটি টাকা 15 বছরে পাচার হয়েছে। এই টাকা ফেরত আনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমি এটাকে খুব মোটামুটি আমি এটাকে স্টাডি করেছি, বেশ ভালো উদ্যোগ। যদি আমরা প্রপার ইন্টারন্যাশনাল কানেকশনগুলোকে অ্যাক্টিভ করতে পারি, তাহলে আমরা কিছু টাকা হয়তো বা ফেরত আনতে পারবো। এটা খুবই সরকারের একটা মানে সাফল্যমণ্ডিত কাজ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমাদের যে রিফর্ম প্রসেসগুলো, যেইটা আসলে আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যে রিফর্ম হইতে হবে। আমরা শুধুই একটা রেজিম চেঞ্জ কিংবা শুধুই একটা নির্বাচনের জন্য আমরা জীবন দিইনি, আমাদেরকে রিফর্ম হইতে হবে। কারণ আমরা দেখেছি বাংলাদেশে বরাবর বারবারই ধরেন নির্বাচিত স্বৈরতন্ত্র ছিল। নির্বাচনের মাধ্যমে যারা আসতেছে তারাও আসলে স্বৈরতন্ত্রের মধ্যে আছে। কারণ নির্বাচিত প্রধানমন্ত্রী যে পরিমাণ ক্ষমতা এখানে এনজয় করেন, এইটা মানে বলা যায় কোথাও কোথাও কোনো সম্রাটরাও করেন না, কোনো রাজাও করেন না। সৌদির বাদশার কাছে এত ক্ষমতা আছে কিনা আমার জানা নেই, কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রীরা বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী এত বেশি ক্ষমতা তারা এনজয় করেন, এবং কোনো ধরনের কোনো প্রশ্ন ছাড়া শুধুমাত্র উনি ক্ষমতায় যেতে পারলেই হলো। এই যে এইটাকে চ্যালেঞ্জ করে যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে এখানকার স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোকে চেঞ্জ করতে হবে, সেই রিফর্ম প্রসেস যে শুরু হয়েছে, প্রসেসটা একটু স্লো হচ্ছে। এই ব্যাপারে আমি নিজেও খুব মানে কি বলে যে খুব বেশি স্বস্তিতে কিংবা আমার নিজেরও খুব পছন্দ হচ্ছে ব্যাপারটা তা না, একটু স্লো প্রসেসটা, আরও ফাস্ট এন্ড হওয়া উচিত, কিংবা আরও বেশি ইনক্লুসিভ এবং আরও বেশি মানুষের সাথে কথা বলা উচিত। যেমন ধরেন এই যে কমিশনগুলো কাজ করেছে, কমিশনগুলো শুধু নির্দিষ্ট রাজনৈতিক দল এবং কিছু বিশেষজ্ঞদের মতামত নিয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণের কাছ থেকে সরাসরি মতামত নেওয়ার সুযোগ ছিল। আমাদের 500 উপজেলা পরিষদ আছে, ইউএনওরা কাজ করতেছেন ওইখানে, ওইখান থেকে আপনি জনগণের মতামত নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে যে মতামত জরিপ করা হবে, ওয়েবসাইটের মাধ্যমে যে মতামত, আমি এটা নেওয়া ঠিক আছে, এটা অসুবিধা নেই, কিন্তু আমি সরাসরি মতামত নেওয়ার পক্ষে। এটা আমরা বলেছিলাম যে সরাসরি মতামত নিতে হবে। আপনি প্রত্যেকটা ইউএনের অধীনে যদি আপনি সমাবেশ করেন, মানে ওইরকম নাগরিক সংলাপ করেন, কয়দিন লাগে এটা করতে? এটা তো এদের কাজই তো এটা, নাগরিকের মতামত নেওয়া এবং সমাধান তৈরি করা। এই কাজটা তারা করতে পারেনি। এবং মোটা দাগে কিন্তু ওই 166 যেটা দিয়েছে, এটা হয়তো বা 200-250 হবে। ওই 200-250 পয়েন্ট নিয়ে আপনি আলোচনা করেন, একটা সেশনে কয় ঘন্টা লাগে আলোচনা করতে। এই নাগরিক সংলাপটা করা দরকার ছিল, যেটা হয়নি। আবার এটা দেরিও হচ্ছে, এই ব্যাপারে আমার একটু আছে। আপনার কাছে আবার ফিরছি, হেলাল ভাই কাছে যেতে চাই। হেলাল ভাই, নির্বাচনের দুটি টাইম লাইন এখন পর্যন্ত আছে, ডিসেম্বর অথবা জুন। আপনাদের কোনো সংশয় এটা সরকার অবশ্যই সংশয় আছে। আমরা তো ডিসেম্বরটাকেই বলেছিলাম যে আপনি এত দেরি করছেন কেন, যেখানে নির্বাচন কমিশন বলছে যে আমরা প্রস্তুত নির্বাচন করতে, আর আপনি যদি ডিসেম্বরে করেন তাহলে আপনি সেই রোডম্যাপটা আপনি দেন। সবচেয়ে বড় জিনিস হলো কি যে এই সরকার কিন্তু দেখেন সব কিছু একটা সুপারফিশিয়াল কথাবার্তার মধ্যে রয়েছে, একটা সংশয় সৃষ্টি করা রয়েছে। তার মেয়াদ কতদিন এখনো কি বলছে, সরকারের মেয়াদ কতদিন? আমি বহু জায়গায় প্রশ্ন করেছি টকশোতে, বলে যে নির্বাচন হলে তো সরকারের মেয়াদ শেষ। তা আমি তখন বলি যে 1970 সালে ইয়াহিয়া খানও এই কথা বলেছিল যে নির্বাচনের পরে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিল। কারণ প্রত্যেকটা সরকার তার মেয়াদ বলে যে আমরা যখন 5 বছর যদি নির্বাচিত, আমরা বলি যে আমরা 5 বছর থাকবো। ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট এগুলো সাধারণত 3 মাস থাকে। শুধুমাত্র অবৈধভাবে অন্যায়ভাবে 2 বছর ছিল ফখরুদ্দিন। কিন্তু সরকার তরফ থেকে বলা হয়েছে তো, কি বলছে যে কম সংস্কারের দলগুলো করতে হলে ডিসেম্বরে নির্বাচন। আমি প্রশ্ন হচ্ছে মেয়াদ কতদিন, তিনি কতদিন থাকবেন? শুধুমাত্র ফখরুদ্দিন মইনুদ্দিন সরকার সে অন্যায়ভাবে বলেছিল 2 বছর সে থাকবে, বলেছিল নির্বাচনের বহু আগেই বলেছিল, এবং 2 বছর অন্যায়ভাবে থাকার ফলে 17 বছরের ফ্যাসিবাদ তৈরি করেছিল। এখন ডক্টর ইউনূস সরকার যেহেতু তার মেয়াদই এখন বলছে না, এবং নির্বাচনের ডেটটা নিয়েও যে তালবাহানা শুরু হয়েছে, যে একবার বললো যে ডিসেম্বর এবং জুনের 2টা ডেট তো ছিল, তাই না? রাজনৈতিক দলগুলো অনেকেই বলেছে যে ডিসেম্বরের আগেই তো নির্বাচন করা সম্ভব। আবার দেখবেন যে জুন মাসে যদি তা বলবে যে তখন রেইনি সিজন, সো করা যাবে না। এবং এই যে তিনি কোনো একটা যে জনগণ যে প্রশ্নগুলো জানতে চায়, যে আপনি কতদিন থাকবেন বা আপনি নির্বাচন দিলে কিভাবে দেবেন, কি রোডম্যাপ যেটাকে বলে, একটা পরিষ্কার ধারণা আপনি জনগণের কাছে দেন যে আপনি কতদিন, কবে নির্বাচন করতে চাচ্ছেন, কবে স্কেডিউল ঘোষণা করবেন। তিনি কিছুই বলছেন না, শুধু আপনার সুপারফিশিয়াল কিছু কথাবার্তা বলে
চলে যাচ্ছে। সুতরাং জনগণের কাছে কিন্তু একটা সংশয় এখনো কাজ করছে এবং প্রশ্ন যে আসলে এই সরকার মানে এমনি তো 8 মাস পেরিয়ে গেল, কারণ কি সংস্কারের দেখেন 166 দফা যে সংস্কার প্রস্তাবে একটা স্প্রেডশিট দিয়েছে দেখলাম তো আমি, সেখানে আমি দেখলাম যে বিএনপি 80% এই সাথে একমত, আর যেই 20% একমত না বা 20 সেটা সংসদে আলোচনা হতেই পারে নতুন সরকার, তাই না? সুতরাং তারপরেও কেন নির্বাচনের ডেটটা, আমরা তো সংস্কারের ব্যাপারে ঐক্যমত হয়েছি, যে আমি দেখলাম যে বিএনপির সাথে তো 80% মিল রয়েছে আমরা তারপরেও ডেটটা আমি দেখলাম যে এখনো কোনো ফিক্সড কোনো ডেট না। আরেকটা কথা আমার ভাই ও বলল যে ভারতীয় যে প্রোপাগান্ডা ভারতীয় মিডিয়ার থেকে, এইটা নাকি সরকার কাউন্টার করেছে। আমি কিন্তু দেখিনি যে যে পারসেপশন ভারত তৈরি করেছিল আমাদের বিরুদ্ধে, যে আমরা মানে কি যেন করে জঙ্গি, আমরা আপনার ওই যে ফ্যানাটিক, তাই না? এই যে আমাদের উপর যে ট্যাগটা লাগিয়ে দিয়েছিল, আমরা রিলিজিয়াস ক্লিনজিং করছি, আপনার পলিটিক্যাল ক্লিনজিং করছি 5 তারিখের পরে, সারা বিশ্বব্যাপী এরকম পারসেপশন কিন্তু ইন্ডিয়ার মিডিয়াগুলো তৈরি করেছিল। সরকার কিন্তু এর বিরুদ্ধে কোনো কাউন্টার ন্যারেটিভ তৈরি করেছিল, ওইখানে অনেক কথা হয়েছিল। সুতরাং এই সরকারে আমি দেখলাম যে যে ইন্টারন্যাশনাল এক্সপোজার যেগুলো দেখাচ্ছে, এইটা কি তাকে ওই যে ক্ষমতায় থাকার জন্য ওই যে ঈদের মাঠে যে দেখাইছে না 5 বছর থাকতে পারেন আপনি, এই জিনিসটাকে জাস্টিফাই করার জন্য তিনি ইন্টারন্যাশনাল এক্সপোজারগুলো দেখাচ্ছেন কিনা। আমি বলেছি যে বিনিয়োগ সম্মেলন এটার থেকে কোনো ফল বয়ে আনবে কিনা, যতদিন না একটা স্থিতিশীল গভর্নমেন্ট হবে পৃথিবীর কোনো দেশে তখন বিনিয়োগ হয় না। অতএব এই সমস্ত ভূগোল পড়ায় বাংলাদেশের মানুষকে। ফরিদ ভাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আলোচনা আছে যে ডক্টর ইউনূস কে তারা জনগণ 5 বছর ক্ষমতায় দেখতে চায়, মানে এই প্রচারণার বিষয়ে আপনার দলের অবস্থান কি? আপনারা কতদিনের মধ্যে ভোট চান? না, আমাদের দলের অবস্থান জনগণ যেগুলো কিছুই বলতে পারে, আমরা তো এইভাবে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণাটা কিভাবে দেখছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের বিভিন্ন সরকারের কিছু মানে ভালো কাজ আছে, কিছু সাফল্যমণ্ডিত কাজ আছে, স্বাভাবিকভাবে মানুষের একটা আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু আমাদের দলের অবস্থান মোটেই এরকম না। আমাদের কথা হচ্ছে পরিষ্কার, সরকার একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে, এটা একটা গণ-অভ্যুত্থানের সরকার, এটা আমাদের সবার সরকার। সবাই সম্মতি না দিলে এই সরকার 8ই আগস্ট গঠন করা হয়নি, সবার সরকার, কিন্তু তার একটা নির্দিষ্ট এজেন্ডা আছে, যে এজেন্ডাতে সে শপথ নিয়েছে। এবং প্রধান উপদেষ্টার প্রথম যে বক্তব্য, প্রথম যে ভাষণ জাতির উদ্দেশ্যে, সেখানে সে যেটা বলেছে, মানে আমরা যেটা বলেছি যে তাকে বিচার করতে হবে। জুলাই যে গণহত্যা হয়েছে, গণহত্যা সহ আওয়ামী লীগ, আওয়ামী ফ্যাসিস্টদের, মাফিয়াদের যত অপকর্ম আছে, সকল অপকর্মের বিচার করতে হবে। এই বিচারের রোডম্যাপ প্রকাশ করতে হবে, এটা আমরা বলেছি, এটা প্রথমত করতে হবে। দ্বিতীয়ত, সংস্কারের রূপরেখাকে চূড়ান্ত করতে হবে, এবং সংস্কারের রূপরেখার ক্ষেত্রে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা 166-র ক্ষেত্রে আমরা বলেছি, মানে আমি হেলাল ভাইয়ের সাথে এটাতে একমত, আমরা 80% জায়গাতে একমত, বিএনপির সাথে আমরা 80%, কিন্তু প্রশ্ন হচ্ছে কনস্টিটিউশনের যে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতা কাঠামো, সেইটাকে যদি চেঞ্জ করতে হয়, তাহলে আমরাও নির্বাচনের কথাই তো বলছি, কিন্তু আমরা বলছি একটা কনস্টিটিউট অ্যাসেম্বলি নির্বাচন লাগবে, গণপরিষদ নির্বাচন লাগবে। সংবিধানকে মানে পার্লামেন্টে 2/3 মেজরিটি দিয়ে সংশোধন করে যা যা করা হয়েছে বাংলাদেশে, এটার ভয়াবহ রিপারকেশন আমরা দেখেছি। বাকশাল এখানে 2/3 মেজরিটি দিয়ে হয়েছে, এখানে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করা গেছে নির্বাচিত সরকারের মাধ্যমে। এই মুহূর্তে আপনাদের মূল ফোকাসটা কি? এই মুহূর্তে মূল ফোকাসটা কি? এই আওয়ামী লীগের বিচার সংগঠন হিসেবে নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? নতুন রাজনৈতিক বন্দোবস্তের পূর্বশর্ত তো এগুলো, মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তে আপনি আওয়ামী লীগকে রেখে আপনি কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবেন? নতুন রাজনৈতিক বন্দোবস্তে কোনোভাবে তো আওয়ামী লীগ থাকতে পারে না। আওয়ামী লীগ এখানে গণহত্যা করেছে, লুটপাট করেছে, শাপলা মেসাকার চালাইছে, বিডিআরে হত্যাকাণ্ড করেছে, মানে তার আমরা একেবারে আলোচনা শেষ পর্যায়ে হেলাল ভাইকে দিয়ে শেষ করব। আওয়ামী লীগের বিচারের বিষয়ে বিএনপির অবস্থান কি? আর এটা তো আমাদের স্পষ্ট ধারণা যে গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচার তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যারা বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে তাকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। কিন্তু আমার বক্তব্য যে এই সরকার বারবার বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের পুনর্বাসন করছে কে? আজকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, আপনার ব্যুরোক্রেসিতে বলেন বা এডুকেশন ইনস্টিটিউশনে বলেন, ল এনফোর্সিং এজেন্সি, সেখানে তো আপনার পলাতক আওয়ামী লীগের দোসররা এখনও সেখানে রয়েছে। তাছাড়াও আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা এখনও বাংলাদেশে অবস্থান করছে,
তারা কোথায় পুনর্বাসিত হচ্ছে, এই কোন কোন সংগঠন তাদেরকে পুনর্বাসিত করছে, কার ছত্রছায়ায় পুনর্বাসিত করা হচ্ছে, যে আগুন নিয়ে এখন খেলা শুরু করেছে বিএনপিকে প্রতিহত করবার জন্য, বিএনপিকে মানে থমকে দেওয়ার জন্য, অন্য অন্য রাজনৈতিক দলগুলো এই যে পলাতক ফ্যাসিবাদের সাথে যে দহরম মহরম প্রান্তিক পর্যায়ে শুরু হয়েছে, এই আগুন নিয়ে যে খেলা শুরু করছে, সেই আগুনে কিন্তু তারাই জ্বলে পুড়ে মরবে। কারণ আমরা বিএনপি পরিষ্কারভাবে বলতে চাই, গণহত্যার সাথে যারা জড়িত, মাফিয়া শেখ হাসিনার বিচার, তার দোসরদের বিচার এবং রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার। হেলাল ভাই এবং ফরিদ ভাই, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের সংলাপ প্রতিদিন। আর এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাইকে ধন্যবাদ।